আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার আলোচনা শুনবার জন্য স্বাগতম। আজকে আমি মূলত কথা বলবো, কয়েকদিন পূর্বে আমরা দেখেছি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরাতে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। ইতিপূর্বে আমি বলেছিলাম যে এই ভিডিওটি নিয়ে হয়তো আমি একটি পর্যালোচনা করব, তবে অনেক লম্বা আলোচনা করতে হবে পুরা ভিডিও নিয়ে। একটি টপিক্সের উপরে কথা বলবো, সেটাও আমার নিজের থেকে না, মূলত ডেভিড বার্গম্যান আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনীতি নিয়েই বিশ্লেষণ করেন। তিনি একটি লেখা দিয়েছেন মূলত প্রথম আলোতে। সেই লেখাটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। মূল বিষয়টা হচ্ছে, হাসিনা বিক্ষোভকারীদের গুলি করার নির্দেশ দেননি, জয়ের এই দাবি কতটা সত্য। অর্থাৎ ওই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, বা তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিবিসিতে একটি নিউজ দেখেছি, আল জাজিরাতেও প্রচার হয়েছে, এই নিউজের ভিতরে দেখানো হয়েছে যে হাসিনা স্পষ্ট বলছেন যে এখন থেকে আমি মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছি। তো এই নির্দেশটা, অর্থাৎ হত্যার নির্দেশ, এটা শেখ হাসিনা দিয়েছেন কিনা, বিক্ষোভকারীদেরকে তিনি হত্যা করতে বলেছেন কিনা, সেই জায়গায় সজীব ওয়াজেদ জয় কী বলেছেন স্পষ্ট, এবং সেই বক্তব্যটা কতটা সত্য। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার মা হত্যার নির্দেশ দেননি। ওই ভিডিওটা মূলত তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে বলেছিলেন বক্তব্যটা, সেই বক্তব্যটা কাটছাট করে এখানে ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা নিয়েই মূলত আন্তর্জাতিক যেই সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি আজকে একটি নিউজ করেছেন বা লেখা দিয়েছেন মূলত প্রথম আলোতে। আজকে 29শে জানুয়ারি, আজকেই ছাপা হয়েছে। সেই নিউজটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাবো। আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্চালক শ্রীনিবাসন জৈন একটি গুরুতর প্রশ্ন নিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মুখোমুখি হন। প্রশ্নটি ছিল একটি ফাঁস হওয়া অডিও কথোপকথন নিয়ে। জয়ের দাবি তার মা কোনো হত্যার হুকুম দেননি। কিন্তু ওই ফোন আলাপের রেকর্ডে জয়ের দাবির বিপরীত। ফোন আলাপের যে রেকর্ড, সেটা জয়ের দাবির বিপরীত। জৈন সরাসরি প্রশ্ন করেন। তিনি বলেন, আপনি যখন বলেন আপনার মা কোনো নির্দেশ দেননি, তখন আপনি কি আল জাজিরার প্রতিবেদন, বিবিসির প্রতিবেদন এবং সেই প্রচারিত রেকর্ডগুলোর কথা দেখেছেন, যেখানে শোনা যায় আপনার মা বলেছেন তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দিয়েছেন? তিনি, শেখ হাসিনা, বলেন আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লিথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এর জবাবে সজীব ওয়াজেদ জয় জোরালোভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আল জাজিরা ও বিবিসি দুটি এই ক্লিপটির খণ্ডাংশ ব্যবহার করেছেন, ফলে অর্থ বিকৃত হয়েছে। জয়ের ভাষায় তিনি বলেন, অর্থাৎ হাসিনা বলেন, তিনি বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ দেন এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি দেন। অস্ত্রধারীদের বিরুদ্ধে এই অনুমতি তিনি দিয়েছিলেন। জয় আরও দাবি করেন, তার মায়ের ওই নির্দেশ কেবল সহিংস বিক্ষোভকারী, সশস্ত্র বিক্ষোভকারী ও সন্ত্রাসীদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। তাহলে কোন ব্যাখ্যাটি সঠিক? এই প্রশ্ন কেবল কথার কথা নয়, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা অন্তত আংশিকভাবে এই কথাগুলো কিভাবে ব্যাখ্যা করা হয় তার উপর নির্ভর করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আইসিটির অন্যান্য প্রায় সবগুলো বিচারের জন্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। কারণ এই কথাটাই কিন্তু শেখ হাসিনার বিচার এবং তার অন্যান্য যে বিষয়, সব কিছু এটার উপরেই ডিপেন্ড করবে, এই কথাটার উপরেই। কথোপকথন, এখন ডেভিড বার্গম্যান যেই কথোপকথনটা, সেটা উনি নিয়ে আসছেন প্রথম আলোর ভিতরে। যে রেকর্ডটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি 2024 সালের 18 জুলাই রাত আনুমানিক 10টার দিকে শেখ হাসিনা ও দক্ষিণ ঢাকার সাবেক মেয়র ফজলে নূর তাপসের মধ্যে হওয়া একটি ফোনালাপ। ফজলে নূর তাপস সম্পর্কে শেখ হাসিনার ভাতিজা হন। কথোপকথনের শুরুতে দুজন আওয়ামী লীগ নেতা সন্ত্রাসীদের দ্বারা সম্পত্তিতে হামলার কথা বলেন। তাপস বলেন, জাতীয় সচিবালয়ে, যেখানে সরকারি মন্ত্রণালয়গুলো রয়েছে, এবং আবাহনী ক্লাবে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ সাবেক শাসক দলের ফুটবল ক্লাব, হামলা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন আরও কিছু সংবেদনশীল বাসাবাড়িতে আক্রমণ হতে পারে। এর জবাবে শেখ হাসিনা বলেন, তিনি সব ধরনের জমায়েত ছত্রভঙ্গ করার ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু তাপস সতর্ক করে বলেন, ওদের প্রেক্ষাপট থেকে বোঝা যায় তিনি সেই সন্ত্রাসীদের বোঝাচ্ছেন। রাতে মনে হয় আরও অনেক কিছু পরিকল্পনা আছে, অর্থাৎ ওদের বলতে এই ছাত্রদের।
এরপর তিনি জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রী কি সেনাবাহিনী নামানোর মতো সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কিনা। শেখ হাসিনা বলেন সেনাবাহিনী নামানোর প্রয়োজন নেই, তবে তিনি জানান তিনি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং সেনাবাহিনী রেডি আছে। পাশাপাশি তিনি বলেন আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ড্রোন দিয়ে আকাশ থেকে ছবি তোলা এবং হেলিকপ্টার ব্যবহার করা। এরপর শেখ হাসিনা বলেন তিনি সবগুলিকে অ্যারেস্ট করতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান একাধিক সংস্থাকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধইরা ফেলো। এরপর তাপস বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জানিয়েছেন যে ওরা এখন মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে। এর জবাবে শেখ হাসিনা বলেন সেখানে র্যাব পাঠানো হোক। ঠিক ওই জায়গাতেই তিনি সেই বহুল আলোচিত কথাগুলো বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়া দিছি, এখন লিথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এরপর প্রধানমন্ত্রী বলেন এর আগে তিনি এমন নির্দেশ দেননি, তিনি এতদিন বাধা দিয়ে রাখছিলাম এবং তিনি এই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটির কথা চিন্তা করেছেন। এতে তাপস বলেন না রাতে স্টুডেন্ট না, রাতে হলো ওরা সন্ত্রাসী, মানে এই যারা আন্দোলন করতেছে এরা আসলে রাতে স্টুডেন্ট না, এরা রাতে সন্ত্রাসী। এরপর শেখ হাসিনা আবার অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথা বলতে শুরু করেন। তিনি বলেন সব জায়গায় আগুন, বিটিআরসি বন্ধ করে দিছে, পুরাইয়া দিছে, বিটিভি পুরাইয়া দিছে, এখন তো ইন্টারনেট বন্ধ, সব পুরাইয়া দিছে, এখন চলবে কিভাবে। মানে এটাও মূলত ইঙ্গিত করেছে, কারণ আন্দোলনগুলি মূলত ইন্টারনেট ভিত্তিক ছিল, এক জায়গার খবর আর এক জায়গায় দ্রুত ছড়িয়ে যেত, যে কারণে আন্দোলনের প্রাণ সঞ্চার পেত। এ কারণেই তিনি এদিকে ইঙ্গিত করেছেন যে এখন তো নেট পুরাই দিছে, এখন কিভাবে আন্দোলন করবে। মানে নেট পুরাই দিছে বিষয়টা তো সত্য না, সেটা আমরা জানি, পরে আসবো। কথোপকথনের শেষ দিকে তাপস সতর্ক করেন যে ওরা রাতে মনে হয় আরও ব্যাপক আক্রমণ করবে। শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে আগুন দেওয়ার কথা উল্লেখ করেন। তাপস বলেন বনানী ও গুলশানেও হামলার সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। ব্যাখ্যা, এখন ডেভিড বার্গম্যান তিনি ব্যাখ্যা দিচ্ছেন, যদি ফোনালাপটি আলাদা করে পুরো প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্নভাবে বিবেচনা করা হয়, যদি পুরো প্রেক্ষাপট ওই সময় যে প্রেক্ষাপট ছিল ধরে নিলাম কিচ্ছুই নাই, এই প্রেক্ষাপট অর্থাৎ আন্দোলন নাই, কোনো কিছু নাই, এর থেকে আলাদা করে ধরা হয়, তাহলে সজীবদের জয়ের যুক্তির মতো করে এভাবে ব্যাখ্যা করা যৌক্তিক নয় যে শেখ হাসিনা এখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যে অনুমতির কথা বলেছেন তা মূলত অগ্নিসংযোগ ও সম্পত্তির উপর সহিংস হামলায় জড়িত ব্যক্তিদের জন্য প্রযোজ্য ছিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের জন্য নয়। কারণ ওই বক্তব্য দেওয়ার আগে পুরো কথোপকথনের মূল বিষয় ছিল বিভিন্ন ভবনে হামলা। প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশের ঠিক আগ মুহূর্তে তাপস বলেছিলেন ওরা যার মাধ্যমে সেই সন্ত্রাসী বোঝানো হচ্ছে বলে মনে হয় মোহাম্মদপুর থানার দিকে এগোচ্ছে, এতে একটি সহিংস হামলার আশঙ্কা ইঙ্গিত এমন বোঝাতে চাচ্ছিলেন তাপস, তেমনই মনে হয়। এগুলি সব ব্যাখ্যা কিন্তু। এছাড়া প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতির কথা বলার ঠিক পরেই শেখ হাসিনা বলেন তিনি আগে এমন নির্দেশ দেননি, কারণ তিনি ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে এতদিন নিজেকে সংযত রেখেছিলেন। এতে বোঝা যায় অন্তত এই ফোনালাপে তিনি যেভাবে ভাষা চয়ন করেছেন তাতে সচেতনভাবেই ছাত্র ও সন্ত্রাসী এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য করছিলেন। তবে আরেকটি ব্যাখ্যাও সম্ভব, ফোনালাপের মাঝামাঝি অংশে যখন শেখ হাসিনা ও তাপস নজরদারি ও গণগ্রেফতার নিয়ে কথা বলেন তখন তারা হয়তো শুধু সন্ত্রাসীদের নয় বরং বিক্ষোভকারীদের একটি বৃহৎ গোষ্ঠীর কথা বলছিলেন। এই ব্যাখ্যা অনুযায়ী পরে যখন শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশের কথা বলেন তখন তিনি কেবল সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় বরং এই বড় গোষ্ঠীকেই বোঝাতে পারেন, অর্থাৎ সহিংস কর্মকাণ্ডে জড়িতদের নয় বরং এই বড় গোষ্ঠীকেই বোঝাতে পারেন, অর্থাৎ পুরা গোষ্ঠীকেই বোঝাইছেন। এই ব্যাখ্যা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে এটি তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য। বিশেষ করে প্রাণঘাতী শক্তি ব্যবহারের কথা বলার পরপরই ছাত্রদের নিরাপত্তা নিয়ে তার মন্তব্যের আলোকে এটি কম গ্রহণযোগ্য। সুতরাং এই সীমিত ও সংকীর্ণ ব্যাখ্যার ভিত্তিতে বলা যায় সজীবদের জয়ের একটি গুরুত্বপূর্ণ যুক্তি আছে। শুধু এই রেকর্ডটিকে ধরে নিশ্চিতভাবে প্রমাণ করা যায় না যে শেখ হাসিনা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। এটা শুধুমাত্র এই রেকর্ডটাই যদি থাকতো, আর কোনো কিছু না থাকতো, তাহলে শুধু এই রেকর্ড দিয়ে এই ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছেন বা হত্যার নির্দেশ দিয়েছেন সেই বিষয়টা প্রমাণ করা কষ্টসাধ্য হতো, যেটা ডেভিড বার্গম্যানও মনে করেন। এ কারণে বিবিসি ও আল জাজিরার তথ্যচিত্রগুলো কিছুটা বিভ্রান্তিকর হয়েছে, কারণ সেগুলোতে শেখ হাসিনা ওই মন্তব্য কোন প্রেক্ষাপটে করেছিলেন তা যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি এবং
এমন বোঝানো হয়েছে যে তিনি বিক্ষোভকারীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন ওই ফোন আলাপে। বৃহত্তর প্রেক্ষাপট, এখন যদি পুরো প্রেক্ষাপটটা সামনে রাখি সেটা নিয়েও উনি ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ আন্দোলনের আগে পরের হত্যা, টোটাল বিষয়টা যদি সামনে আনেন। তবে ফোনালাপটির এই ব্যাখ্যা মেনে নিলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে সাক্ষ্য দিয়েছেন এবং মাঠ পর্যায়ে যেসব ঘটনা ঘটেছে সেগুলো শেখ হাসিনার নির্দেশের প্রকৃত প্রাপ্তি ও প্রভাব বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সে বিষয়? আইজিপি আদালতে জানান 18ই জুলাই, অর্থাৎ যেদিন শেখ হাসিনা ও তাপসের মধ্যে ফোনালাপটি হয়েছিল সেই দিনই শেখ হাসিনা বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। তিনি আদালতে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমানোর জন্য সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। সে সময় আমি পুলিশ সদর দপ্তরে ছিলাম এবং অতিরিক্ত ডিআইজি প্রলয় জোয়ারদার আমার সামনেই উপস্থিত ছিলেন। আমি যখন প্রধানমন্ত্রীর ওই নির্দেশ প্রলয় জোয়ারদারকে জানাই তখন তিনি আমার কক্ষ থেকে বের হয়ে ঢাকার মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার সহ সারা দেশে এই নির্দেশ পৌঁছে দেন। এই নির্দেশটি দেওয়া হয় 18ই জুলাই 2024 তারিখে এবং ওই দিন থেকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শুরু হয়। দেখা যাচ্ছে আইজিপি সম্ভবত সেই একই অনুমতির কথা বলেছেন যার উল্লেখ শেখ হাসিনা তার ফোন আলাপে করেছিলেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হলো, এই অনুমতি দেওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শুধু একজন ছাত্র আন্দোলনকারী আবু সাইদের মৃত্যু হয়েছিল। ওই দিন বাকি মৃত্যুগুলো পুলিশের কারণে নয় বরং আওয়ামী লীগ কর্মীদের আক্রমণে ঘটে বলে মনে হয়। অর্থাৎ ওই 18 তারিখের আগে যেই বাকি মৃত্যুগুলি সেগুলি ছাত্রলীগ বা লীগের অন্যান্য পোলাপানের কারণে হয়ে থাকতে পারে। কিন্তু 18 জুলাইয়ের পর সব কিছু বদলে যায়। ধারণা করা যায় নতুন নীতি অনুমোদনের পরই, অর্থাৎ তিনি যে লোথাল উইপেন ব্যবহার করতে বলেছেন এরপরেই, এই নির্দেশনার পরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 50 জনের বেশি মানুষ নিহত হন সেদিনই। অর্থাৎ এই 18 তারিখ এই নির্দেশনার পরেই সেদিন 50 জনের উপরে আইনশৃঙ্খলার হাতে বা বাহিনীর হাতে মারা যায়। এরপর 19শে জুলাই প্রায় 200 জন নিহত হয়, 20শে জুলাই 70 জনের বেশি মানুষ প্রাণঘাতী আঘাতে মারা যায় এবং 21শে জুলাই 20 জনের বেশি মানুষ নিহত হন। শুধু তাপসের সঙ্গে এই ফোনালাপটি বিবেচনায় নিলে শেখ হাসিনা ঠিক কী নির্দেশনা দিয়েছিলেন তা পুরোপুরি স্পষ্ট হয় না। শুধু ওই ফোনালাপ দিয়ে স্পষ্ট হয় না, এটা উনিও বলছেন। কিন্তু ফোনালাপের বাইরে যেসব প্রমাণ আছে সেগুলো শক্তভাবে বোঝায় যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ তার সিদ্ধান্তের মধ্যেই ছিল। এমনকি যদি শেখ হাসিনার সুবিধা দিয়েও ধরা হয় এবং বলা হয় যে তিনি কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নির্দেশ দিতে চেয়েছিলেন, যেমনটি জয় দাবি করেছেন, তবু বাস্তবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এই নির্দেশকে সাধারণ বিক্ষোভকারীদের বিরুদ্ধেও প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি নিয়েছে, মানে মনে করেছে আমাদেরকে সেই অনুমতি দিয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভুল সংশোধন করতে বা নিরাপত্তা বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সংযত রাখতে শেখ হাসিনা পরবর্তীতে কোনো পদক্ষেপ নিয়েছিলেন এমন কোনো প্রমাণ নেই। অর্থাৎ সজীবদের জয় যে বলেছেন যে তার মা যেই অনুমতিটা দিয়েছিলেন মূলত সন্ত্রাসীদের জন্যই অনুমতিটা দিয়েছিলেন, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে বা অস্ত্র নিয়ে সরাসরি আক্রমণ করবেন তাদের জন্য এই নির্দেশনা দিয়েছিলেন, সেটা যদি হয়ে থাকে তাহলে এর পরবর্তীতে এর পক্ষে কোনো শক্ত কোনো দলিল নেই বা প্রমাণ নেই যে শেখ হাসিনা তাদেরকে পরবর্তীতে এই ভুল বোঝার কারণে পুলিশকে শাসিয়েছেন বা এই নির্দেশনা থেকে বা এই কর্মকাণ্ড থেকে ফেরত আসতে বলেছেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তিনি এইভাবে বক্তব্য দেননি, এই রকম কোনো বক্তব্য অন্তত পরবর্তীতে পাওয়া যায়নি। যে কারণে স্পষ্ট বোঝা যায় যে এই বক্তব্যটা সরাসরি শেখ হাসিনা ছাত্রদের জন্যই ব্যবহার করেছিলেন। আজকের মধ্যে এই পর্যন্তই। আপনাদের কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের মতামতের জন্য। আশা করি কমেন্টে আপনাদের মতামত জানাবেন।